বড় জগৎজননী শ্রী বর্ণচরণ প্রণাম জানাই, যোগাচার শ্রী বর্ণশ্রী চরণে প্রণাম জানাই, বর্তমান সংঘচার আচরণের চরণে আর ঠাকুর পরিবারে সবের আপনি সরস্বতী প্রণাম জানাই। আজ সত্য উপস্থিত ঠাকুরের পুজো পাঁচহাজারি কর্মীবৃন্দ, ভক্তগণ, দাদা মা সবার আন্তরিক শুভেচ্ছা রইল। আজকের বিষয়টা যাওয়ার আগে ঠাকুরের কিছু কথা বলতে চাই। কিভাবে করা যায় এই নিয়ে কিছু আলোচনা করব। আইনস্টাইন বলেছিলেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, and religious without science is blind. ঠাকুর আমাদের সেই ধর্ম শেখালেন তার মধ্যে বিজ্ঞান আছে, অন্ধ বিশ্বাসের উপর তিনি আমাদের দাঁড় করাননি। বিজ্ঞানের উপরে কিছু ঠাকুরের ভাবনা চিন্তা আমি এখানে প্রথমে দেখাতে চাই। তিনি বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার উপর একটা সম্পর্ক স্থাপন করেছেন। ঠাকুর কিভাবে বললেন পুঁথিবদ্ধ বিজ্ঞান ঠাকুর ছিল না। তিনি বললেন, হোয়াট ইজ নোন বাই রিয়ালাইজেশন ইজ উইজডম। ঠাকুরের ওই উইজডমটা ছিল এবং তিনি যা কিছু বলেছিলেন অনুভূতির দ্বারা জানা যায় এই জ্ঞান। ঠাকুর ওই যে জ্ঞানটা অনুভূতির দ্বারা ছিল তার মধ্যে বেশ যা বলেছিলেন আর সবকিছু সাইন্টিফিক্যালি প্রমাণ হচ্ছে। তিনি বলতেন তিনি পরম পিতার মুখ্য সন্তান এবং তিনি একটা ইংরেজি না জেনেও, ইংরেজি ওয়ার্ড কখনো না বলেও কন্টিনিউয়াস ইংলিশে মেসেজ দিয়েছিল 9 ভলিউমস কন্টিনিউয়াসলি। অধীন বছর এই নাকি পরম পিতার মুখ্য সন্তান, এমন মুখ্য সন্তান তিনি ছিলেন। কিরণ ব্যানার্জি যে জিএমও রাইটার ছিলেন আর কি, এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান। পদ্মশ্রী অ্যাওয়ার্ড তিনি বলছে এই অ্যাওয়ার্ডটা আমার নয়, এই অ্যাওয়ার্ডটা আমার গুরু। আমি যখন গুরুকে নিবেদন করেছিলাম চায়না হওয়ার পরে যে আমাদের যে বন্দুকটি অনেক ভারী, পাহাড়ে যুদ্ধ করতে অনেক কষ্ট হয়, আপনি দয়া করে যদি কিছু আমাকে সাজেশন করেন। ঠাকুর একান্তে তাকে ডেকে নিয়ে কয়েক ঘন্টা বসে ডিজাইন থেকে আরম্ভ করে কিভাবে কোন মেটেরিয়াল ইউজ করা হবে, কেমন এভরিথিং এক্সপেক্ট তিনি ডিসপ্লে করেছিলেন এবং সেইভাবে অনুসরণ করে কিরণ ব্যানার্জি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটি বলতে অ্যাওয়ার্ডটা আমার নয়, আমার গুরু। ঠাকুরের সাথে ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সায়েন্টিস্ট, গোলমেলে ছিলেন এবং কৃষ্ণরা অ্যাটমটাকে ভাঙা যায়, তখন তো অ্যাটমটা স্মল স্পটিকে ছিল, কৃষ্ণ স্বীকার করবেন না। তারপর হিরোশিমা নাগাসাকিতে যখন বম ব্লাস্ট হলো, কি কৃষ্ণরা বলছিলাম না অ্যাটমকে ভাঙানো যায়, এখন হলো তো। তারপরেও যা কিছু আবিষ্কার হওয়া, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হলো। ঠাকুর আর কি আছে বলুন না, আলট্রন, হাইড্রন, জেনিট্রন, আগে এগুলো আবিষ্কার হতো, পরে আবার দেখা যাবে। ঠাকুর বলছেন বেটি যে কিউরেবল ডিজিজ, যেটার উপরে আজকে আলোচনা হবে। মৃত্যু একটা নিরাময়যোগ্য ব্যাধি এবং কি একটা ভাইব্রোমিটার নামে বেশি দেবতাদের কথা বলে গিয়েছেন, যার সম্বন্ধে আমরা আমাদের বহু রোগ আমরা এই ভাইব্রেশন নিরাময় করতে পারি এবং সায়েন্স ক্ষেত্রে অনেক রোগ খুব ভালো করতে পারি এবং কিছু জায়গায় আমরা মৃত্যুর থেকেও বাঁচিয়ে আনতে পারি। সেটা আজকে প্রমাণিত হচ্ছে। আজকে একটা বিজ্ঞান নিউজ তিনি লিখেছিলেন, চিরণ বলে একটা কথা তিনি ব্যক্ত করেছেন, যে নাথিং বাট আমাদের যে গড পার্টিকেল আবিষ্কার হয়েছিল সেটাকে তিনি ইঙ্গিত করেছিলেন। আমি খালি চোখে ইলেকট্রনের আমি মুভমেন্ট দেখতে পাই, এত ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, আমি
খালি চোখে দেখতে ভাই, কি আশ্চর্য চোখ থাকে। কি বলে আরে শক্তি জমাট বেঁধে বস্তু হয়, ম্যাটার ইজ ফর্মাইট কন্ডিশন এনার্জি, এটা আইনস্টাইনের ফর্মুলা ইউকে স্যাটিসফাই করে। এরকম বহু কথা বলেছেন। আজকে যেমন চ্যাপ্টারটা ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ, মৃত্যু নিরাময়যোগ্য ব্যাধি। এই প্রোগ্রামটা বানাবার আগে, বহু বছর আগে, যখন আমার বর্তমান আচার্য আমার বাবাইদা বলে রাখতাম, আমি করতাম কি, আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের নিয়ে এরকম টপিক লিখতে বলতাম। 4-5 জন এরকম টপিক লিখেছিল, এবং সবাই মতবাদ গুলো নিয়ে আমি একটা জিস্ট একটা বানাই, বানিয়ে একজনকে দিয়ে বাবাইদের কাছে, বাচ্চাদের কাছে পাঠিয়েছিলাম পড়ে শোনাবার জন্য। তিনি তখন ওই বাইরে যেখানে প্রথম সিপাহীরা যেখানে বসেন ওইখানে বসছিলেন আর কি। এবার কি লিখে পড়ে শোনাও, সবার মধ্যে সেই মধ্যে গুরু ভাইকে পড়ে শোনাবার পরে উনি ইমিডিয়েট আদেশ করেছিলেন এই যে বাংলা এবং ইংলিশে হিন্দি এবং ইংলিশে অনুবাদ করে লাইগেট এবং সাপ্তাহিক গ্রন্থ পাবলিশ হয়, এবং সেটা হয়েছিল। তার উপরে বেশ করে আমি স্লাইডটা বানিয়েছি, সেটা উনি অ্যাপ্রুভ করেছিলেন যে এটা খুব সুন্দর হয়েছে, বানিয়েছি। সেটা একটা ঠিক জাস্ট সেমিনার টাইপ, ঠিক সৎসঙ্গের কলেজে একটা সেমিনার, একটা প্রশ্ন উত্তর থাকে। আমার পড়ার পরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমি থাকবো, নিশ্চয়ই তার জবাব দেবো। এবং ওই অনুষ্ঠানে আশেপাশের বহু সায়েন্টিস্ট, আমাদের ল্যাবের সায়েন্টিস্ট, আশেপাশে বহু হসপিটালের ডাক্তাররা, তাদের নিমন্ত্রণ করেছিলাম। তারা ব্যাপারটা শুনে একটু কি মজার জিনিস দেখে আসি, আলটিমেটলি সবাই স্যাটিসফাইড হয়েছিলেন। আজকের ঠাকুর বলছেন যে মা মৃষ্য মা জয়ী সাক্ষত চেত মৃত্যু বলবেও, না মারো না মারো, সম্ভব হয়তো মৃত্যুকে অবলুপ্ত করো। আর বলছেন মরো না মেরো না, পারো মৃত্যুকে অবলুপ্ত করে। কার মুখে নির্যাতিত হয় এই অভয় বাণী? তিনি আর কেউ নয়, আমাদের পরমাত্মা, আমাদের পরম প্রেমময়, আমাদের পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি আরো বললেন তুমি নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মরো বলো না। কেন মরণ কথাটা তিনি ভীষণভাবে অপছন্দ করতেন, তিনি ভীষণভাবে অপছন্দ করে মরার কথাটা। সব তিনি জীবনের কথা গেয়ে গেছেন, জীবনের কথা বলে গেছেন। যাই হোক, আজকে যখন টপিক্সের উপরে মৃত্যু নিয়ে কথা হচ্ছে, মেডিকেলি বলা হয় যখন টার্মিনেশন অফ অল বায়োলজিক্যাল ফাংশনস দ্যাট সাস্টেইন লিভিং অর্গানিজম, যখন বায়োলজিক্যাল এগুলো সব টার্মিনেট হয়ে যায় তাকে মৃত্যু বলা হয়। আজকে 2/3 লোক ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এই বায়োলজিক্যাল এজিং এ মারা যায়, যাকে বলে সেন এসেন্স। 2/3 মানুষ এই বায়োলজিক্যাল এজিং এর জন্য তারা মারা যায়। এবং একজন আজকের দিনে একটা পেশেন্টকে ক্লিনিক্যালি ডেড বলা হয় স্টপ অফ দ্য হার্টবিট আর তার ব্রেন অ্যাক্টিভিটি যখন টোটাল স্টপ হয়ে যায় তখন আমরা একটা ডেড বডি বা ডেথ হয়ে গেছে আমরা বলি আর কি। এখন প্রশ্ন জাগে যে বার্ধক্য কি আমরা বিপরীত করা সম্ভব? আমরা একটা দিনের সাথে একটা বার্ধক্য এগিয়ে যাচ্ছি, ওটা আমরা রিভার্স করতে পারি? আর জীব জগৎকে কি মৃত্যুহীন করা সম্ভব বা মৃত্যু নিরাময়যোগ্য কি হতে পারে? প্রশ্ন জাগে, মৃত্যু কি সত্যি কি আমরা নিরাময়যোগ্য করতে পারি কি? ডাউট জাগে সব। কিন্তু ঠাকুর বলে ইয়েস, এটা সম্ভব। আজকের 100 বছরের আগে ঠাকুর যা বলেছিলেন যে মৃত্যু নিরাময়ের যোগ্য, তো ঠাকুরের বহু বাণী মন্ত্র সময়ের আগেই তিনি দিয়েছেন। বর্তমান বিজ্ঞান উন্নতি সেগুলো এখন সঠিকভাবে প্রমাণিত, অনেক কিছু ঠাকুর যা বলে গেছেন প্রমাণিত হচ্ছে। তারা যে ফিলোসফি যা দেয়, যা সায়েন্স বলে, আমাদের সায়েন্স এত পিছনে যেটা প্রমাণ করতে অনেক সময় লেগে যায়। আমরা যারা বিজ্ঞানী অ্যারিস্টটল যখন বলেছিল দেখি যে হোয়াইট লাইটটা আমাদের যে আসছে এটা স্পেকট্রাম লাইট, 200 বছর আগে তিনি বলেছিলেন, কেউ বিশ্বাস করেনি। এটা দেখ সারা স্পেকট্রাম অফ লাইট। নিউটন আসলেন, তিনি প্রিজমের মধ্যে দিয়ে যখন হোয়াইট লাইটটা পাস করলেন, দেখলে একটা স্পেকট্রাম তৈরি হচ্ছে, তখন সবাই বিশ্বাস করলো। তখন কিন্তু রামধনু ছিল, বৃষ্টির কণাগুলোর মধ্যে দিয়ে লাইট যখন পাহাড়ে রামধনু তৈরি হচ্ছে, কি কারণ উনি জানি রামধনু কোথা দিয়ে আসলো, স্পেকট্রাম লাইট। কিন্তু সেই অ্যারিস্টটল বলার আগে বিশ্বাস করেনি। নিউটন যখন প্রিজমের মধ্যে পার করলো তখন আমরা স্বীকার করে নিলাম। আমরা এই যে আজকের টপিক শুরু আমরা দু ধরনের চিন্তা করতে পারি। একরকম চিন্তা আয়ুকে আমরা বর্ধিত করতে পারি, আমার যে আয়ুকাল ছিল তাকে আমরা বাড়াতে পারি কিনা, আর মৃত যারা মারা গেছে তাদের জীবনদান করা সম্ভব কিনা, এই দুটো বিষয়ে আলোচনা করবো। অর্থাৎ আয়ুকে বর্ধিত করা একটা রকম
মৃত্যুকে জয় করা বলা যেতে পারে। আর যারা মৃত হয়ে গেছে তাদের জীবনদান করা সম্ভব কিনা। আয়ু বৃদ্ধি নিয়ে ঠাকুর বলছে, আমি যতদিন বাঁচবো ইচ্ছা করলে বয়সটা আমি ডাবল করতে পারি। আমি যতদিন বাঁচবো ইচ্ছা করলে বয়সটা আমি ডাবল করতে পারি। লাইফ স্প্যানকে বিস্তৃত করা যায়, এক্সটেন্ড করা যায়। যদি এখন এর পাগলামি মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় কেষ্ট যদি এটা নিয়ে গবেষণা করে ঠিক মেটেরিয়ালস করে ফেলতে পারে, তখন আর পাগলামি মনে হবে না। কিভাবে করা যায়, কেষ্টদা যিনি সায়েন্টিস্ট ছিলেন তাকে বলতে তুমি গবেষণা ঠিক মেটেরিয়াল করতে পারে, আর তখন পাগলামি মনে হবে না। দেবরক্ষী দ্বিতীয় খণ্ডে বলে গেছে। আর ইচ্ছা করলে আমরা লাইফ স্প্যানটাকে আমরা ডাবল করতে পারি। এই লাইফ প্রলং করার জন্য দুটো জিনিস খুবই দরকার, একটা নিরামিষ আহার আর সুনিয়ন্ত্রিত চলন। মানে কোনো বিকল্প নেই নিরামিষ আহারের। নিরামিষ আহার ছাড়া লাইফ ইনক্রিজ করা খুবই কষ্টসাধ্য, হতেই পারে না। আর সুনিয়ন্ত্রিত চলনের মধ্যে আমাদের থাকছে কনসেন্ট্রিক টেনার বা সুকেন্দ্রিক ধাঁচ, সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন। যদি দাম্পত্য জীবন নিয়ন্ত্রণ না থাকে সেখানে লাইফ স্প্যান বাড়ে না। আর শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ, যেখানে বাস করি সেখানে পিসফুল এনভায়রনমেন্ট কতটা আছে সেটা খুবই এফেক্ট করে। এবং সুকেন্দ্রিক ধাঁচ যদি না থাকে, আমরা যে বিরোধী শক্তিগুলো আছে তাকে আমরা আয়ত্ত আনতে পারি না। জীবনের ঘাত প্রতিঘাতে দুর্বল হতাশ হয়ে পড়ি এবং পাওয়ার অফ রেজিস্ট্যান্স কমে গেলে আমরা বিভিন্ন ব্যাধি আমাদের চেপে ধরে, তখন আমাদের আয়ুটা কমে যায়। আর সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন এবং পারিবারিক শান্তি যদি না থাকে, তখন মানুষের শরীরের মনের যে ক্ষয়ক্ষতি যেটা হয় সে পূরণ করতে পারে না। যদি পারিবারিক শান্তি যদি থাকে বা দাম্পত্য কন্ট্রোল যদি থাকে পূরণ করার, এবং শরীরের উৎসাহের যোগান তারা পায় না। এগুলি খুবই দরকার লাইফ স্প্যানটাকে প্রলং করার জন্য। সুস্থ দীর্ঘজীবন ঠাকুরের নির্দেশ হলো সুকেন্দ্রিক সুসংস্কৃত জনন, শ্রেয়নিষ্ঠ সৎসঙ্গের কর্মঠ জীবন, সত্তা সংরক্ষী সদাচার পালন, অবৈধ উত্তেজনাবীর পোষণ পাত্র পান ও ভোজন, সত্তানুপস্থিত বৈশিষ্ট্যবালী বৈধ বিশুদ্ধ যৌন সংসর্গ, আর বাহ্যিক ও মানসিক ব্যভিচার ও ব্যতিক্রমতা আত্মসংরক্ষণ। এর সবগুলির সমন্বয় হলো কি করে আমরা দীর্ঘ আয়ু পেতে পারি। সবগুলো নিয়ে, কোনোটা বাদ দিয়ে না, সবগুলো রিলেটেড দীর্ঘ আয়ু পাওয়ার জন্য। কারণ আয়ু বৃদ্ধি কিভাবে করা যেতে পারে, দুরকম আমাদের বার্ধক্যজনিত ক্ষতির হারকে আমরা কম করতে পারি। যে একটা বয়সের সাথে আমাদের যে ক্ষতি হচ্ছে তার হারটাকে রেট অফ কম করতে পারি। নিয়মিত ক্ষতিগ্রস্ত টিস্যুগুলিকে পাল্টে ফেলতে পারি। ডেলিতে আমাদের সেলগুলো ক্ষতি হচ্ছে তাকে পাল্টে পেতে পারি। মৌলিক সংশোধন বা ক্ষতিগ্রস্ত সেলের টিস্যুর নবজীবন, যে টিস্যুটা মারা গেছিল তাকে আবার জীবন দান করে তাকে আবার কাজে লাগাতে পারি। এইভাবে আয়ু বৃদ্ধি হয়। তাই বৈজ্ঞানিকরা সমর্থন করে যে আয়ুষ্কালকে বর্ধিত করা সম্ভব তথাকথিত বার্ধক্যকে অতিক্রম করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে। আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা না আমরা বাড়াতে পারি যখন আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি। এবং এটার উপরে যারা কাজ করছে তাদের বলে বায়োমেডিক্যাল জেরন্টোলজিস্ট। এই ডিপার্টমেন্টটা তারা বিভিন্ন রকম চেষ্টা করছে কি করে আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের হেলথকে, এবং আমার ইউথফুলনেস কি করে বহু স্টেজ পর্যন্ত বজায় রাখতে পারি। এই নিয়ে যা রিসার্চ করে তাদের বলে জেরন্টোলজিস্ট, বায়োমেডিক্যাল জেরন্টোলজিস্ট। তারাও রিসার্চ করে যাচ্ছে হাউ টু ডেভেলপ আওয়ার লাইফ স্প্যান। এখন আমাদের শরীরের মধ্যে যে আমাদের যে ব্রেনের মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড, এর আগে দেখেছিলাম, তার নিচে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের কাজটা হলো একটা মেলাটোনিন হরমোন সিক্রেশন করে, এবং সিক্রেশনটা মিড নাইটে বেশি হয় এবং মর্নিং এ কম হয়। তাই মিড নাইটে নাম ধ্যানটা করলে আমরা একটা হেল্প পাই, এবং মেলাটোনিন সিক্রেশন সেখানে ন্যাচারালি হয়। তাই বলে আর্লি টু বেড বা আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়াইজ। আর ঠাকুরের কথা উষা নিশায় মন্ত্র সাধন, যেটা ন্যাচারাল হেল্প পাই মেলাটোনিন সিক্রেশন। এই মেলাটোনিন সিক্রেশনটা নিয়ে কথা হয়েছে, এবং সেটা খুবই প্রোটেক্ট করে আমাদের ব্রেন সেল ডেভেলপ করে দেয়। অন্যান্য ডিপেন্ডেন্ট হয় মেড হরমোনের উপরে। তাতে একটা অক্সিটক্সিন বলে একটা হরমোন হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেটা আসে, সেই অক্সিটক্সিনের কাজ হলো এটা পজিটিভ এফেক্ট আছে, যেটা আমাদের কোনো উন্ড হলে কুইকলি হিট করে দেয়, আর যে ড্যামেজ টিস্যুগুলো হচ্ছে তাকে রিজেনারেট করে দিতে পারে, আবার তাকে সার্ভাইভ করতে পারে এই অক্সিটক্সিন। এবং সেল ডিভিশনটাকে আমরা কুইক হতে পারে, তারা নেগেটিভ এফেক্ট কুইক সেল ডিভিশন হতে, কারণ আমাদের মৃত্যুটা নির্ভর লাইফ নির্ভর করে কত কি আমরা সেল ডিভিশন করি। এই সেল ডিভিশনটার উপর নেগেটিভ এফেক্ট করে এই অক্সিটক্সিন।
এবং এবং এই যে অক্সিডেশন কি অ্যামাউন্টে সিনথেসিস হবে এবং তার জন্য পিনিয়াল গ্ল্যান্ড কিন্তু দায়ী। পিনিয়াল গ্ল্যান্ডটা কন্ট্রোল করে এই অক্সিটক্সিনের উপরে। এই যে পিনিয়াল গ্ল্যান্ড যে আমাদের মেলাটোনিন হরমোন দিয়ে সিক্রেশন করে এবং জানেন ছোটবেলা আমরা যে আজ্ঞা চক্রে ধ্যান করি সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ডে পৌঁছয় এবং মেলাটোনিন কাজ হলো আমাদের বার্ধক্যকে ধীরগতি করায়। যত মেলাটোনিন হরমোন সিক্রেশনটা হবে আমাদের ওল্ড এজটা তত বার্ধক্য গতি যেটা সেটা কম হয়ে যাবে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর জীবন শক্তি বাড়িয়ে যৌবনকে দীর্ঘস্থায়ী করায়। সুতরাং আমাদের উদ্দেশ্য থাকা দরকার যে মেলাটোনিন সিক্রেশনটা কি করে বেশি করা যায়। সেই জন্য আমাদের নাম ধ্যানের যে প্রসেসগুলো আগের গুলো দেখিয়েছিলাম, কারণ এই সৎ মেডিটেশনটা বলে শুধু মানে চোখ বুঝে বসে নয়, তার সঙ্গে সৎ নাম উচ্চারণ করে ধ্যানটা করতে হয়। কেন সৎ নামটা আদি শক্তি সূক্ষ্ম বিকাশ। যখন কেউ তার আদর্শে পূর্ণযুক্ত ধ্যানের সাথে এই নাম উচ্চারণ করে তার মস্তিষ্কের কোষগুলির কার্যকলাপ বৃদ্ধিপ্রাপ্ত হয়, সাথে সাথে মেলাটোনিন সিক্রেশন হবেই, এক্সাইট হয়ে পড়ে ওই গ্ল্যান্ডটা পিনিয়াল গ্ল্যান্ডটা এবং তার জন্য মাথার যে কার্যকলাপ ক্ষমতাও বৃদ্ধি পেয়ে যায়। আর ঠাকুর বলছেন যে প্রসেসরে এগুলো করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয়, পিনিয়াল গ্ল্যান্ডে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায়। ঠাকুর কবে বলেছেন 1941-এ, তখন কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড আবিষ্কারই হয়নি। কি আশ্চর্য আবিষ্কার, ঠাকুর নাম করে পিনিয়াল গ্ল্যান্ড। এর উপরে 1990-তে রিসার্চ হয়েছিল ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে। তারপরে যারা নাম করলেন সেই পিনিয়াল গ্ল্যান্ড কিন্তু তারা নামকরণ করেছেন, যেটা ঠাকুর 1941-এ করে গেছিল। তার 50 বছর পরে তারা রিসার্চ করেছে এর উপরে এবং তারা নাম ওই পিনিয়াল গ্ল্যান্ডই রাখলো, ঠাকুর সাহেব নামটা ম্যাচ করে গেল। এবং এবার আরেকটা কথা বলি যে টেলোমার আমাদের বডি যে কোটি কোটি সেল নিয়ে তৈরি, এই টেলোমার হলো সে ক্রোমোজোমের যে ক্যাপটাকে ওই যে ক্যাপটা ক্রোমোজোম বলে, তুই সেল ডিভিশন করা হয় কি ক্রোমোজোমটা ছোট হয়ে যায়, ক্যাপটা টেলোমারটা ছোট হয়ে যায় এবং টেলোমার যত ছোট হয় তখন আমাদের ব্রড রেঞ্জ অফ ডিজিজ হয়, ইনক্লুডিং ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার, কার্ডিও ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস, ওবেসিটি, অসুখ রোগগুলো আসে। সুতরাং কুইক সেল ডিভিশনের পরে ঠাকুর বলতে ক্যান্সারটা কিছু নয়, সেখানে কুইক সেল ডিভিশন হয়ে যায়, কুইক সেল ডিভিশন টেলোমারটা ছোট হয়ে যায়। সুতরাং আমাদের উদ্দেশ্য টেলোমার যাতে না ছোট হয়। এই ইউসি সার্টিফিকেট প্রিভেন্টিভ মেডিসিন রিসার্চ টেকনোলজির মধ্যে দেখাচ্ছে এই ব্লু ডটগুলো যদি হয় সেল ডিভিশন, করসপন্ডিং টেলোমারগুলো কি এবার ছোট হয়ে যাচ্ছে। যেমন তারা দেখিয়েছে টেলোমার ছোট তারা অনেক বেশি রোগে ভোগে এবং তাদের লাইফ স্প্যান কম হয় কম্পেয়ার টু যাদের টেলোমারটা লম্বা। যখন কোনো কারণে আমরা চাইবো না যে আমাদের শরীরের মধ্যে কুইক সেল ডিভিশন হয়ে গিয়ে আমাদের টেলোমারটা ছোট হয়ে যাক। টেলোমার ছোট হয়ে মানে সব কিছু কমে যাবে, আইস প্যান থেকে আরম্ভ করে নানা রোগের উৎপত্তি হবে। সেই কারণে তারা গ্রুপ অফ মানুষের মধ্যে এক্সপেরিমেন্ট করেছিল, যাদের প্ল্যান্ট বেসড ডায়েট ফ্রুট সেই খাবারগুলো দিত এবং তাদের এক্সারসাইজ করাতো, মেডিটেশন এবং যোগা করাতো, ব্রিদিং কন্ট্রোল করাতো। কিছুদিন পরে তারা দেখেছিল এই ব্যক্তিদের টেলোমার 10% ইনক্রিজ হয়েছিল, যারা প্রুভ করে ঠাকুরের মধ্যে খাদ্য দিয়েছেন কত সাইন্টিফিক। ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে রিসার্চ হয়েছিল টেলোমার এই পিনিয়াল গ্ল্যান্ডের উপরে। আলটিমেটলি তারা দেখিয়েছিল যে মেলাটোনিন সিক্রেশন যে পিনিয়াল সিক্রেশন হয়, মেলাটোনিনের কাজ হলো আমাদের সিনক্রোনাইজ দ্য বায়োলজিক্যাল ক্লক। আমাদের শরীরে একটা ঘড়ি আছে, খিদের সময় ঠিক টাইমে খিদে পায়, ঘুমের সময় ঘুম পেয়ে যায়, এর সিনক্রোনাইজ করে। পাওয়ারফুল ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার বটে, ওয়াইড স্পেকট্রাম অ্যান্টিঅক্সিডেন্ট যেটা খুবই দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বুস্ট মেমোরি পাওয়ার, আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় এবং অ্যান্টি এজিং প্রপার্টি এর মধ্যে আছে এই মেলাটোনিনের মধ্যে। এবং তার সাথে যারা সাত্বিক ভেজিটেরিয়ান খাবার গ্রহণ করে তাদের বডি সিস্টেম ইমিউনিটি এত বেশি বেড়ে যায় টু ফাইট এগেন্স্ট এনি ডেডলি ভাইরাস অ্যান্ড ডিজিজেস। তাই আমাদের করোনার সময় নির্দেশ আসতো আমরা যদি বেশি করে নামদান করি এবং সাত্বিক ভেজিটেরিয়ান ফুড নেই। এখানে অন্যান্য গভর্নমেন্ট ননভেজ খাবার শুরু করেছিল, কিন্তু আমাদের নির্দেশ আসতো কেন সাত্বিক ভেজিটেরিয়ান এবং বডি ইমিউনিটির মধ্যে খুব রিলেশন আছে। তাই এই যে ডিএনপি ব্যাচ চলে গেছে আজ যে আসলে তা নয়, কিন্তু আমাদের তৈরি থাকতে হবে আমরা যাতে রোগগ্রস্ত তখন হয়ে পড়ি। বডি ইমিউন বাড়াবার জন্য খুব বিরাট অংশ নেয় এই মেলাটোনিন হরমোন সিক্রেশনটা। তৈরি ভাবে কিভাবে করা যায়, কেন তৈরি বছর পরে মেলাটোনিন সিক্রেশন কমে যায় এজিং এর সাথে সাথে। তার জন্য এটা প্রলং করার জন্য আমাদের আইডিয়াল সেন্ট্রিক লাইফ ইন এভরি স্টেপ অফ লাইফ পদক্ষেপে আদর্শ নিয়ে চলতে হয়। এই যে সকালে দুটো ইস্টিমিটি করে দিলাম হয়ে গেলাম না, সাওয়াল ডের মধ্যে এভরি মোমেন্ট আমি অফিসে আছি, সেখানে
আমার কোনো বিপদে বা কোনো কাজের মধ্যে ভাববো যে এখানে আমার ঠাকুরকে নির্দেশ দিলেন, সেখানে কলিজ আর মনোমালিন্য হচ্ছে, কিভাবে আমি সেখানে শান্ত করবো, আমার ঠাকুর নির্দেশ কি। এবার প্রতি পদক্ষেপে ঠাকুরকে নিয়ে চলালো কৃষ্ণময় জীবন, এবং তাদের স্ট্রিক্টলি ফলো হেলথ অ্যান্ড হাইজিন রুল, যেটা আমার অন্য প্রোগ্রামে আছে হেলথ অ্যান্ড হাইজিনের উপরে। আর তাহলে হলো মেডিটেশন উইথ চ্যান্টিং সরনাম, শুধু মেডিটেশন নয়, আজকালকার দিনে মেডিটেশন ট্রেনিং তা নয়, এই সরনামটা চ্যান্টিং করলে আমাদের ব্রেন এক্সাইট হবে এবং পিনিয়াল গ্ল্যান্ডে অনেক বেশি মেলাটোনিন সিক্রেশন হবে। আর তার সাথে চাই প্রপার এডুকেশন এবং আদর্শ বিবাহ। বিবাহ যদি ঠিক না হয়, তার জীবনে শান্তি সুখ শান্তি চলে যায়, এদের খুবই দরকার। এবং আজকের যুগে বিভিন্ন রকম ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউট কর্পোরেট তারা কাজ করছে, ন্যাচারাল ট্রান্সফরমেশন অফ ডায়েট, জেনেটিক থেরাপি করে তারা চেষ্টা করছে পোটেনশিয়াল ওয়েজ টু স্লো ডাউন দা আমাদের সেল ডিভিশন, আর টার্ন ব্যাক করতে চায় যে ন্যাচারাল প্রোডাক্ট অফ হিউম্যান এজিং যেটা হচ্ছে আমরা কি করে ব্যাক করতে পারি, অর্থাৎ এগিয়ে না যায় কি, বা তাকে স্লো ডাউন কি করে করা যায়। তার জন্য ঠাকুর যে বলেছিলেন ভাইব্রোমিটার বলে একটা মেশিনের উদ্ভাবন করেছিলেন, আর সেটা নিয়ে আজকে কিছু কিছু রোগ আস্তিকভাবে নিরাময় হচ্ছে, কিন্তু এর উন্নয়ন এখনো চলবে। সেটা কেন হয়নি আলোচনা করা যেতে পারে। ঠাকুর যেটা 100 বছর বলেছিলেন, তৃতীয়ত গবেষণা চলছে। তখনকার প্রোগ্রাম তৈরি করে তখন ক্রুজেল ছিল ডাইরেক্টর অফ গুগলে, এবং তিনি বলছেন আমি বিশ্বাস করি 2029 সালের মধ্যে মেডিকেল টেকনোলজি 1 বছর অতিরিক্ত আয়ু কাল বাড়াবে প্রতি বছরে, অর্থাৎ আপনি 1 বছর পার করলেন এবং তাতে আরো 1 বছর আপনার অ্যাড হয়ে যাবে বয়সটা, এভরি ইয়ারে অনেক একটা অ্যাড হবে। বিরাট একটা প্রজেক্ট নিয়েছে, সেখানে বহু আমাদের একজন গুরু ভাইয়ের সঙ্গে কাজ করে শুনেছিলাম আমি, এখন তার আছে কি জানি না। এই প্রজেক্ট গুগল নিয়ে $1 বিলিয়ন প্রজেক্ট, হাউ টু এক্সটেন্ড অফ লাইফ, যে কি করে এক্সটেন্ড করতে পারি, এবং তারা বিশ্বাস করে 2029 মধ্যে এটা তারা বার করবে। এবার কথা হল দ্বিতীয় প্রসেস, মৃত্যুকে কি করে পুনর্জীবিত করা যেতে পারে, রিভাইভ ফ্রম দ্য ডেথ। ঠিক আছে, অনেক কথা জানলাম যে আমরা প্রলং করতে পারি লাইফ কিভাবে, এবং যদি কেউ মারা যায় তাকে কি করে পুনর্জীবিত করা যেতে পারে। বেশিরভাগ মানুষ বিশ্বাস যে হৃৎপিণ্ডের স্পন্দন রোধ হলে মৃত বলে, কিন্তু সূক্ষ্মভাবে তার শরীরে জীবিত থাকতে পারে। বিশেষ করি হয়তো হৃৎপিণ্ড চলছে না, কিন্তু জীবিত থাকে। এবং আমাদের এটা আমরা যে আমাদের পৌরাণিক প্রমাণ আছে অনেক কিছু, আমরা বেদ পুরাণ দেখেছি শুক্রতার যে মৃত সঞ্জীবনী দিয়ে মৃত দৈত্য জীবিত করেছিলেন, আমাদের পৌরাণিক আছে। মনসা মঙ্গলে আমরা দেখেছি বেহুলা সর্পদর্শনে মৃত স্বামীকে জীবিত করেছিলেন। সাবিত্রী মৃত সত্যবানকে জমের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন, মারা গেছিল। রামায়ণে দেখেছি হনুমানের আনা সঞ্জীবনী বটিকে মৃত লক্ষণ প্রাণ পেয়েছিল। আর মেঘনাথ নিকুম্বিলা যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে মরার পরে আবার জীবিত হতেন। এই যে যারা আমাদের পৌরাণিক প্রমাণ বলছে এরা করা যারা করতো আর কি, আমরা তো ফলো করি সায়েন্স অনেক পৌরাণিকের থেকে গাইড পেয়ে, আমাদের পৌরাণিক এগুলো ছিল। এখন আমরা যে নিকুম্বিলা যজ্ঞ, আমাদের হাজার হাজার সৎসন্তের দৃঢ় বিশ্বাস ইষ্টবিধি মহাযজ্ঞ করে নিশ্চিত মৃত্যুকে জয় করছে। বহু সৎসঙ্গের জীবনে এটা ঘটেছে, তারা সেও বাঁচতে পারে না, কিন্তু এই নিকুম্বিলার যজ্ঞ যেটা আমরা ইষ্টবিধি বলি, সেটার মাধ্যমে তারা কি করে মৃত্যুকে তারা জয় করছে। এখানে একটা আমি বলছি অনেক মৃত্যু কিউরেবল মনে করি, অর্থাৎ যে সকল মৃত্যুতে অর্গান নষ্ট হইয়া না যায় সে সকল মৃত্যু কিউরেবল। অর্থাৎ অর্গান নষ্ট হয়নি, কোন মানে হার্ট স্টপ হয়ে গেছিল, যেমন হার্ট ফেল করা, জলে ডুবে মরা, কলেরা ইত্যাদি, এতে সার্ভাইভ করা সম্ভব। এবং এসব মৃত্যুতে মানুষকে বাঁচানো যায়, প্রাণীকে বাই ইন্ডাকশন অফ লাইফ এনার্জি রিভাইভ করা যায়। দিব্যক্তি প্রথম ঠাকুরের বলে গেছে যে এরকম ঠাকুর করতে দেখলেন যারা তেলা পোকা মরে পড়ে আছে, ঠাকুর এক দিকে তাকিয়ে থেকে নাম করছে, নামের স্পন্দন সেখানে পৌঁছে গিয়ে তেলা পোকাটা দিনের পা নাড়তে নাড়তে উড়ে চলে গেল। আরেকটা পোকা যখন করছে সে বেঁচে উঠলো, কিন্তু উড়ে যেতে পারলো না, কারণ তার কিছু অন্য পোকা তার কিছু অংশ মানে খেয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছিল, সে নাড়াচাড়া করে আর কিন্তু উঠতে পারেনি, এটা করে দেখেছেন। এবং যে মৃত ব্যক্তির জীবন ধারা সম্ভব কোনগুলো, যে ব্রেন সেলের বিশুদ্ধকরণ করা যায়,
যে মৃত্যুগুলো সব কলেরা, হার্ট ফেল, ডিহাইড্রেশন, বিষাক্ত গ্যাস, জল, এইগুলোকে যার শারীরিক গঠন ঠিক থাকে তাদের পুনর্জীবিত করা যেতে পারে। তো এই যে ভাইব্রেটর আমি যেটা বলছিলাম, এ নিয়ে অনেক রিসার্চ চলছে, বা কি করা কেন সম্ভব হচ্ছে না সেটা যদি ডিসকাশন হয় সেরকম বলা যাবে। এবং একটা প্র্যাকটিক্যাল ইনসিডেন্ট আমি এখানে বলছি। আমাদের রমেশ চক্রবর্তী বলে যিনি ঋত্বিক ছিলেন তখনকার বাংলাদেশে, তার স্ত্রীর নাম ছিল শান্তিরাম চক্রবর্তী, যারা আমরা কুমিল্লার মা বলে আমরা, তিনি ফেমাস ছিলেন কুমিল্লার মা বলে। তিনি তার স্বামী মারা যাওয়ার পরে প্রতিবেশীদের জ্বালা যন্ত্র সহ্য না করতে পারে 5খানা বাচ্চা নিয়ে তিনি আশ্রমে উপস্থিত হয়েছিলেন। মা রেখেছিলেন সেখানে, ঠিক আছে, কোথায় যান যেখানে থাক। কিন্তু ওই মাটিও লিভারের রোগে তিনি মারা যান। 5টা সন্তান বাচ্চা রেখে দিয়ে কি মারা যাচ্ছেন। মাতা মনে ঠাকুরের নেই, ও যে মারা গেল ছেলেগুলোকে কে দেখবে, ওরা চলবে না, ওই ওকে বাঁচিয়ে তুলতে হবে। হয়তো কুমিল্লা মা মারা গেছেন, মা আবদার করছেন ঠাকুরের কাছে, না না ওকে ওকে বাঁচিয়ে দিতে হবে। এখন ঠাকুর মা জানেন ঠাকুর তার কি, তার পাওয়ার কতটা। আর ঠাকুর এদিকে মায়ের কথা ফেলতে পারছেন না, ভীষণ মাতৃভক্ত ছিল। তখন তিনি কিশোরীদা আপনার ভক্ত ডেকে বললেন, দাদা আসলে মা যা বলছেন দেখুন কি চেষ্টা করা যাক। বলে সেই দেহ ধরে তারা যখন কন্টিনিউয়াস নাম করছে, নামের প্রভাবে 24 ঘন্টা পরে সেই মা মৃত অবস্থা থেকে রিভাইভ করেন। এবং তারপর তিনি বহু বছর বেঁচে ছিলেন, নাম ছিল কুমিল্লার মা, ফেমাস হয়ে গেছিলেন তিনি। এবং এখানে একটা গল্প বলি, দুর্গানাথ সান্যাল বলে এক, তখন দীক্ষা নেয়নি, তিনি পেটের ভূমি জীর্ণকায় হয়ে গিয়েছে। তিনি গিয়েছেন দেওঘরে হরনাথ বাবার কাছে চিওরের জন্য। তিনি দেওঘরে তখন হরনাথ বাবা দেওঘরে ছিলেন, ঠাকুর ছিলেন পাবনায়। তো হরনাথ স্বপ্ন দেয়, তুই একটা মহা সমুদ্র ফেলে নালায় কেন মরতে এসছিস, যা তোর ঘরের কাছে মহাসমুদ্র, সেখানে যা, তোর কিছু ভালো হলে তিনি করতে পারেন। যাই হোক, সেই দুর্গানাথ সান্যাল পেটের রোগ নিয়ে ঠাকুরকে যখন ঠাকুরের জন্য অপেক্ষা করছিলেন, এবং তাকে ডেকে নে মাকে বলছে, মা দুর্গানাথ অনেকদিন খায়নি, ওকে মোটা চালের পাউচের চালের ভাত আর ডাল দাও। মানে ঘরে তো চমক উঠেছে, ডাল আর ভাত যেমন দেখলেই আমার মানে লুজ মোশন হয়ে যায়। একবারে খান খান, কিচ্ছু হবে না। সেই ভাত খেয়ে পেট ভরে ঠাকুর দরকে ভাত খাইয়ে দিলে, ডাল ভাত, বলে আর একটু শুয়ে পড়ুন। ঘুমোর পরে কি কেমন লাগছে, না ঠিক ভালো লাগছে, তো কিছু হলো না। এরই হোক, দুর্গানাথ ওই সময় তার দীক্ষা নিয়ে নিলেন, এবং তিনি একটা মিরাকলি তিনি লাইফটা ব্যাক পেয়েছিলেন। একদিনই রাত্রে বসে নাম ধ্যান করছেন, পাশের ঘরে তার ছেলেগুলো ঘুম ভেঙে গিয়ে তার একটু চেল্লামেল্লি করছে, হল্লা করছে। উনি বলে ফেললেন ওই দুর্গানাথ দা, যে এমন ছেলে মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো, একটু নাম ধ্যান করবো। তার করতেন যে মানে এরকম হল্লা করছে, মুখ থেকে বেরিয়ে গেছে, অত খেয়াল করেননি। তারপরে 3 বাচ্চা ছেলে মানে হাই ফিভারে তারা সাফার হচ্ছে, ভুগছে। 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, ছেলে জ্বর আর কমছে না। এবার বাবা জানে তিনি কি বলে ফেলেছেন, ঠাকুর ঠাকুর আমি এরকম বলে ফেলেছিলাম, এই ছেলে 3টে জ্বর এসে আর কমছে, ঠাকুর কিছু করুন, ঠাকুর আপনি কিছু করুন। বলে সে কি, আপনার আরজি পরম পিতা শুনে নিয়েছেন, শুনে ফেলেছেন, তিনি রেখেছেন আপনার কথা, ওই ধ্যান অবস্থায়